সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেন সমুদ্রে যে বরফ থাকে তার কেবল 10 ভাগ উপরে থাকে পানির উপরে, সেটি আমরা দেখতে পাই, আর বাকি 90 ভাগ থাকে পানির নিচে ডুবে, যাতে ধাক্কা লেগে টাইটানিক ফেটে গিয়েছিল। রাজনীতিকে বলা হয় সেই 10 ভাগ যা সমুদ্রের পানির উপরে দেখা যায়, আর অর্থনীতি হলো বাকি 90 ভাগ যা থাকে পানির নিচে, যা খুব একটা দেখা যায় না। অর্থাৎ রাজনীতির সাথে অর্থনীতির সহজ সরল সম্পর্ক বলতে এই বোঝায়। বাজেট অধিবেশন শুরু হয়েছে, বাজেট প্রস্তাব আগামীকাল উত্থাপিত হবে। এই সামনে রেখেই আজ আমরা SSRM জনতন্ত্রে গণতন্ত্রে আলোচনা করব রাজনীতি অর্থনীতি নিয়ে। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রে আজকের অতিথি জাতীয় পার্টির হুইপ জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল, বাসদের কেন্দ্রীয় সদস্য জনাব রাজিকুজ্জামান রতন এবং বিএনপি নেতা জনাব শেখ রবিউল আলম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোটামুটি 5,68,000 কোটি টাকার একটি বাজেট প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। জনপ্রিয়ভাবে বলা হচ্ছে 6 লাখ কোটি টাকার উন্নয়ন সেখানে রয়েছে। করোনার কারণে কিছুটা অর্থনীতির কর্মকাণ্ড বাধাগ্রস্ত হলেও তা রাজনীতির মতো অত অদৃশ্য নয়, বরং উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে ব্যাপক দৃশ্যমান রয়েছে। জনাব রাজিকুজ্জামান রতন, এই রাজনীতির সঙ্গে এই অর্থনীতির সমীকরণ বর্তমান বাস্তবতায় কি ঠেকছে আপনার কাছে? ধন্যবাদ। রাজনীতিকে বলে যে অর্থনৈতিক ঘনীভূত প্রকাশ, মানে অর্থনীতিকে ভিত্তি ধরলে তার উপরে কাঠামো হিসেবে আমরা রাজনীতিকে দেখি, এবং সেটা সব ক্ষেত্রেই দেখবেন। আমরা যখন স্বাধীনতার আন্দোলন করেছিলাম, ব্রিটিশের বিরুদ্ধে যে আমরা মুক্তি চেয়েছিলাম এই কারণে যে ব্রিটিশরা আমাদেরকে শোষণ করে, ব্রিটিশরা আমাদেরকে লুণ্ঠন করে। তার মানে শোষণ লুণ্ঠনটা অর্থনৈতিক, এবং অর্থনৈতিক শোষণ লুণ্ঠনের কারণে তারা রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি করেছিল। ঠিক সে কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়েছিলাম যে পাকিস্তানিরা শোষণ করতো, লুণ্ঠন করতো, আমাদের কৃষক এবং শ্রমিক যে উৎপাদন করতো সেই উৎপাদনের হিস্সা তারা পেতেন না, এবং পূর্ববঙ্গ হিস্সা পেত না বলেই তো তারা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তার মানে লড়াইটা রাজনৈতিক, কিন্তু কারণটা ছিল অর্থনৈতিক। এখন আমরা সবসময় যে যখন রাস্তার আন্দোলন করি তার মধ্যে বেশিরভাগটাই জুড়ে থাকে জিনিসের দামটা কেন বাড়ছে, কেন সরকার যেখানে বরাদ্দ করা দরকার সেখানে বরাদ্দ করছে না, আর তার উপরিকাঠামো হিসেবে আছে আবার সরকারের দমন পীড়ন অথবা সরকারের প্রচারণা। এখনো রাজনীতিতে আমরা এটাই দেখবো যে রাজনীতি এবং অর্থনীতি তারা হাত ধরাধরি করে চলে। যেমন অর্থনীতিকে ভিত্তি ধরলে অর্থনীতিটা যেমন, তার উপরিকাঠামো হিসেবে রাজনীতিটাও তেমন থাকে। আবার রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনীতিকেও কিন্তু তার মতো করে পরিচালনা করার চেষ্টা করে। ঠিক যেমন একটু আগে আপনি বলার চেষ্টা করেছিলেন যে বাজেটের প্রশ্নটা, বাজেটও হচ্ছে তার একটা দর্শন থাকে, কিন্তু তার বহিঃপ্রকাশটা ঘটে অর্থনীতিতে। যেমন বাজেটের শুরুতে এবার আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে যে অপ্রদর্শিত আয় কেউ ভোগ করতে পারবে না, তারপরে কালো টাকা কেউ ভোগ করতে পারবে না। কিন্তু এবার বাজেটের আগেই কিন্তু আমরা আবার দেখলাম কালো টাকা সাদা করা হলো, এবং 10,000 মানুষ কালো টাকা সাদা করার সুযোগ নিলেন। এবং আমাদের অর্থমন্ত্রী আবার বললেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন সেটা সাদা হতেই থাকবে। তার মানে যতদিন অপ্রদর্শিত আয় থাকবে, কিংবা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ থাকবে, কিংবা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে যে টাকাটা থাকবে, ততদিন সেটা মানে বহাল থাকবেই। এই যে দর্শনের এই দিকটা। এরপরে আবার দেখছি যে এখন বলা হচ্ছে যে আমাদের বাজেটটা হবে জনগণ এবং ব্যবসায়ীদের বাজেট। আচ্ছা, ব্যবসায়ীদের সঙ্গে জনগণের সম্পর্কটা কি আছে? ব্যবসায়ীরা তো ব্যবসা করেন মুনাফার জন্য, আর জনগণ চায় তার জীবনটা যেন একটু উন্নত হয়। এই করোনা কালেও আমরা দেখেছি যে করোনা কালে একদিকে আমাদের আয় কমেছে বলে সবাই আমরা জানি যে মাথাপিছু আয় সাধারণভাবে কমেছে, যে কৃষকের আয় কমেছে, শ্রমিকের আয় কমেছে, এবং বলেছে আয় কমার কারণে 52% মানুষ তো খাবারের খরচও কমিয়ে দিয়েছে। আবার অন্যদিকে রাষ্ট্রের হিসাবে দেখছি যে মানুষের আয় বেড়ে গেছে। কিরকম? গত বছর করোনাকালীন সময়ে শুরুতেই আমাদের মাথাপিছু আয় ছিল $2,064, এখন আমাদের মাথাপিছু আয় হয়েছে $2,227। সেই হিসাবে চিন্তা করলে 5 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা কিন্তু 77,900 টাকা। তাহলে এটা হলো সরকারি হিসাব, যেমন মাথাপিছু আয় বেড়েছে। কিন্তু জনগণের হিসাব কি? আমাদের শ্রমিকের কথা যদি বলি, কৃষকের কথা বলি, নন এমপিও শিক্ষকদের কথা যদি বলি, রেজিস্টার্ড প্রাইমারি টিচারদের কথা বলি, অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক খাতের যে শ্রমিক যারা তাদের কথা বলি, ইভেন আমরা যারা ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা যারা কাজ করছেন তাদেরও বেতন ভাতার কথা যদি বলেন, কতটুকু আমরা গত বছরের তুলনায় বেড়েছে যে আমাদের মাথাপিছু আয়টা বাড়লো।
তাহলে এই যে আয় বাড়লো, তার মানে নিশ্চয়ই কারো না কারো আয় বেড়েছে। সেই আয়ের বৃদ্ধির হিসাবটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। কিরকম দিয়েছে? যে আমাদের এই করোনাকালীন সময় নতুন কোটিপতির জন্ম হয়েছে আমাদের 10,050 জন, এবং এর মধ্যে 69 জন আছে যাদের সম্পদ বেড়েছে 50 কোটি টাকার বেশি। তাহলে কোথা থেকে এই টাকাটা এলো? ফলে বাজেট যখন হচ্ছে, বাজেটের সময় আমাদের এটা একটু দেখতে হবে যে কিছু মানুষের পকেট থেকে টাকা বেরিয়ে গিয়ে কিছু মানুষের পকেটে জমছে। বাজেট কি তার একটা রাজনৈতিক বৈধতা দিচ্ছে, অথবা বাজেট কি তার একটা এমন অর্থনৈতিক প্রক্রিয়া চালু করছে যে প্রক্রিয়ার মাধ্যমে এক দলের হাত থেকে টাকা অল্প কিছু মানুষের হাতে গিয়ে জমা হবে? ফলে আমরা রাজনীতিতে এই জিনিসটাই দেখতে চাই। রাজনীতিতে যেমন আমরা স্বচ্ছতা চাই, সেই স্বচ্ছতা চাই অর্থনৈতিক ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার জন্য। আর অর্থনীতিতে আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই। নতুন নতুন বড় বড় মেগা প্রজেক্ট হবে, এটা খুব ভালো কথা, কিন্তু আমরা এটাও দেখতে চাই তার আঘাতটা জনগণের জীবনে কতটুকু আসবে, সুফলটা জনগণ কতটুকু পাবে। সব মিলিয়ে এই বাজেটে আমরা একটু দেখতে চাই যে গত বাজেটের তুলনায় এবারের বাজেটে টাকার অঙ্কে যদি বাজেট বাড়ে, রাজস্ব আয়ের অনুপাতে যদি বাজেট বাড়ে, যদি দেখা যায় যে কর্পোরেট ট্যাক্স হচ্ছে 25% আর কালো টাকা সাদা করলে দিতে হবে 10%, তাহলে আমরা আবার আরেকটা জিনিসও দেখবো যে আমাদের এত বড় বড় শিল্পপতি, এত বড় বড় পুঁজিপতি আছেন, কিন্তু সবচেয়ে বড় করদাতা হয়ে যাবেন ওই জর্দা ব্যবসায়ী কাউস মিয়া। তাহলে এগুলো আমরা আর কত দেখবো? আমরা আপনার কাছে আবারও আমি আসবো। জনাব শেখ রবিউল আলম, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, তিনি হুইপ জাতীয় পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার কাছে আলোচনায় আসছি পরে। জনাব রবিউল আলম, তাহলে এই অর্থনীতির প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন লাগছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গণতন্ত্রের দর্শকদেরকে। রাজনীতি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা, বাজেট অর্থ ব্যবস্থাপনা, আর রাজনীতির সবচেয়ে বড় অংশ হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। অর্থাৎ রাজনীতির সাথে বাজেট, রাষ্ট্র পরিচালনার একটা ওতপ্রোত সম্পর্ক বললে ভুল হবে, একেবারে নিবিড় সম্পর্ক। বাজেটটা কি? বাজেট হচ্ছে যে আয় ব্যয়ের একটা সম্ভাব্য প্রাক্কলিত পরিকল্পনা, যেটা নিয়ে সরকার আগামী 1 বছরের রাষ্ট্র ব্যবস্থাপনায় নির্ভর করবে অথবা বাস্তবায়ন করার চেষ্টা করবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রের কল্যাণ, রাষ্ট্রের সমৃদ্ধির অংশ করবার জন্য। এবং আমাদের যে উত্তর প্রত্যাশা রয়েছে অর্থনীতিতে এবং রাজনীতিতে, তার বাস্তবায়ন করবার জন্য একটা কর্মপরিকল্পনা বাজেট। আপনি দেখবেন যে আমাদের খুব সহজ করে যদি বলি, বাজেট নিয়ে আলোচনা অনেক বড় সময়ের প্রয়োজন হয়, দরকার নেই। আমাদের রাজস্ব আয়, অর্থাৎ আমাদের রাজস্ব প্রত্যক্ষ করের উপর নির্ভর করে আমাদের বাজেট, সেটা আমরা 2.5 লাখ কোটি টাকার বেশি উপার্জন করতে বা কালেক্ট করতে সক্ষম না। বাট আমাদের রাষ্ট্র পরিচালনা ব্যয় আছে, ধরা হয়েছে এবার 3,65,000 কোটি টাকা, গত বছর ধরা হয়েছিল 3,50,000 কোটি টাকা। যদি 3,65,000 কোটি টাকা হয় আর 2,50,000 কোটি টাকা আমার রাজস্ব আয় হয়, তাহলে 1 লাখ কোটি টাকা ঘাটতি এখানেই রয়েছে প্রত্যক্ষ কর থেকে। এডিপি যেটা উন্নয়ন প্রকল্প হবে 2,15,000 কোটি টাকা, এবার 2,25,000 কোটি টাকা বলা হচ্ছে, তা সম্পূর্ণ নির্ভর করছে বৈদেশিক সহায়তা, বৈদেশিক ঋণ এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণের উপর। তার মানে আপনার এডিপি যেটা আছে, উন্নয়ন প্রকল্প যেগুলি আছে, সম্পূর্ণ অনিশ্চিত থেকে যাচ্ছে। আমরা রাষ্ট্রীয় খাত থেকে যোগান দিতে পারছি না, প্রত্যক্ষ করের থেকে পাচ্ছি না। যেটা সম্ভব ছিল, সুন্দর হতো এবং সম্ভাবনা ছিল, সেটি হচ্ছে যে আপনি রাষ্ট্রায়ত্ত যে খাত রয়েছে, অর্থাৎ রাষ্ট্র যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করে, রাষ্ট্রীয় মিল, কল কারখানা, সেখান থেকে যদি আমরা 30-40,000 কোটি টাকা জাতীয় বাজেটে যুক্ত করতে পারতাম উন্নয়ন প্রকল্পে, তাহলে নিশ্চয়ই সেটা সুখবর ছিল, সেটা সরকারের সফলতা ছিল। কিন্তু আপনি দেখবেন যে দুঃখজনক হলেও সত্য যে রাষ্ট্রায়ত্ত খাতে আমাদের এখনো পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে। ইভেন যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তার মূলধন যোগান দিতে হচ্ছে আমাদের এই প্রত্যক্ষ করের, জনগণের কাছ থেকে কালেক্ট করা করের অর্থে। অর্থাৎ এই যে বাজেট, সেই বাজেটটা কিন্তু প্রকৃতপক্ষে অনেক আপনার ঘাটতি বাজেট, ঋণ নির্ভর বাজেট হয়ে যাচ্ছে। এখন সরকার যদি দেশের আভ্যন্তরীণ ব্যাংক থেকে বা তফসিলভুক্ত ব্যাংক থেকে গতবার নিয়েছে প্রায় 85,000 কোটি টাকা, আবার এবছরও যদি 75,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নেয়, তাহলে কি হবে? আমাদের বেসরকারি বিনিয়োগ মুখ থুবড়ে পড়বে। বেসরকারি বিনিয়োগ যদি মুখ থুবড়ে পড়ে, অথবা তাহলে আমরা রাজস্ব কালেকশন কমে যাবে। আবার প্যান্ডেমিক করোনা রয়েছে, তার মানে 2,50,000 কোটি টাকা রাজস্ব আয় হবে কিনা সন্দেহ থেকে যাচ্ছে। তার মানে যে বাজেটটা আমরা উপস্থাপন করছি তা অন্তঃসার শূন্য অনেক ক্ষেত্রে, কারণ আমাদের আয় এবং ব্যয়ের যে
তাককলন আমরা নির্ধারণ করছি সেটা বিবেচনা প্রসূত হচ্ছে না, বাস্তবসম্মত হচ্ছে না। যার ফলে সরকার একটা বড় বাজেট দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তা যখন বাস্তবায়ন করতে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বাজেটের সুফল বা বাজেটের বাস্তবায়িত হলে জনগণের কাছে যে সুফল উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু আসলে জনগণ পাচ্ছে না এবং জনগণ সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। জি, আমি আমাদের বলেন। জি, আমি আপনার কাছে আসব। আপনি যে প্রসঙ্গে কথা বললেন যে ঘাটতি, হ্যাঁ, এবারে ধারণা করা হচ্ছে যে ঘাটতি হবে 6.5%। গত বছর তা 6% ছিল, কিন্তু এর আগে 10 বছর ধরেই 5%-এর নিচে ঘাটতিকে রাখা হয়েছিল। কিন্তু বলা হচ্ছে যে উন্নয়ন কাজে ব্যয় বাড়াতে বাজেটে ঘাটতি বাড়ে। জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, আপনার কি মন্তব্য? আপনি নিজেকে একটু আনমিউট করে নিন। বাজেট যত বিশাল হচ্ছে, ঘাটতিও কিন্তু তত বিশাল হচ্ছে। প্রতি বছর যে বিশাল বাজেট নিয়ে আসা হচ্ছে, সেই বিশাল বাজেটে ঘাটতির পরিমাণও কিন্তু বাড়ছে। এই বর্তমান যে ধরেন আপনার 20-21-এর যে বাজেট যেটি চলমান রয়েছে, সেখানে কিন্তু ঘাটতির পরিমাণ আপনার দেখবেন এই রাজস্ব আয়, যেটা সরাসরি এনবিআর এর মাধ্যমে যে রাজস্ব আয়, সেটাতে কিন্তু অনেক ঘাটতি রয়েছে। আবার আমাদের কিন্তু এই যে বিরাট বাজেট আমরা দিই, বিশাল বাজেটের আকার যে আমাদের হচ্ছে, সেই বাজেট বাস্তবায়নের জন্য যে আমাদের সক্ষমতা দরকার, সেই সক্ষমতাকে কিন্তু আমরা মনে হচ্ছে যে আমরা অর্জন করতে পারছি না। যে কারণে আমাদের দেখবেন যে বাজেটে আমরা যে ব্যয় বরাদ্দ দিই, সেই ব্যয় বরাদ্দটাও কিন্তু আপনার তারা ব্যয় করতে পারছেন না। সেই বরাদ্দের অর্থের দেখা যায় 40-42 আপনার 10 মাসে ব্যয় করছেন, তারপরে দেখা যায় খুব দ্রুত 1 মাস 2 মাসের ভিতরে ব্যয় বাকি ব্যয় বৃদ্ধি পায়। সেটিতে করতে গিয়ে তাড়াহুড়া করে 1 মাস 2 মাসে যে ব্যয় বৃদ্ধি পায় বাজেটে, সেটিতে আসলে কতটুকু সঠিকভাবে ব্যয় হয়, কতটুকু সেখানে অনিয়ম হয়, দুর্নীতি হয়, সেটি একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কাজে বাজেটের ব্যয় আপনার কাজে লাগানোর, বাজেটের অর্থ কাজে লাগানোর সক্ষমতাও আমাদের কিন্তু প্রশ্নবিদ্ধ। জি, আমি আপনার কাছে আবার আসবো। উপ উকিল, এই যে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে যারা পীর ফজলুর রহমান মিসবাহ প্রশ্ন তুলেছেন, কি বলবেন আপনি? বিশাল বাজেট, 6 লাখ কোটি টাকা। বাজেট বাস্তবায়ন এই কোভিড সময়ে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ফান্ড ফেরত এসেছে, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর আগে সাধারণত 90% কাজ সবসময় হয়েছে, এবং যেই কাজগুলো হয়নি সেগুলো আপনারা জানেন যে বড় বড় মেগা যে প্রজেক্টগুলো আছে সেখানেও ফান্ড ট্রান্সফার করা হয়েছে। আমি শক্ত আলোচনায় যাবার আগে একটু সাধারণ দৃষ্টিতে এই বাজেট প্রসঙ্গটি আনতে চাই। একটি সময় ছিল যে বাজেট পেশ করবার আগেই বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে 2009-এর পরে বিএনপি বা অন্যান্য দলগুলোকে তেমন দেখিনি, টকশোতে তারা সরব, মানে একটা ব্যানার বানিয়ে প্রেস ব্রিফিং বলা হতো যে এই বাজেটে অন্তঃসার শূন্য, গরিব মারার বাজেট, বিশাল বাজেট, এগুলো মানে নানা ধরনের। এবং অর্থনীতিবিদরাও আছেন কিছু যারা ভালোভাবে সরকারকে বা সরকারের কর্মকাণ্ডকে নিতে পারতেন না, তারা বলতেন এটি শুভঙ্করের ফাঁকি। তো জনগণ আর বুঝতে পারতো না যে শুভঙ্করের ফাঁকিটা আসলে কোথায়, এবং জনগণকে ধরিয়ে দেবার জন্য যে দিক নির্দেশনা সেটাও কিন্তু তাদের বক্তব্যে থাকতো না। কিন্তু এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে একটি বাজেট এবং এই বাজেটের আয় ব্যয়ের হিসাবের মধ্য দিয়েই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান, তিনি এই 2009 থেকে এ পর্যন্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন, এবং তার সেই কর্মকাণ্ডটা আজকে বাস্তবে এদেশের মানুষ প্রত্যক্ষ করছে। কাজে এখন আর বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে নেমে ওই রকম ভাবে ওই বিরোধিতা করবার সুযোগ এবং সৎ সাহস তাদের নাই বললেই চলে। এটা বছর 2 ধরে আর দেখছি না। এবারের যে বাজেট প্রসঙ্গটি, এটি প্রথমবারের যে আমাদের কোভিড হলো তারপরে দ্বিতীয়বারের এই বাজেটটি যাচ্ছে। এখানে করোনার
মোকাবেলা করে অর্থনীতিকে পুনরুদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই বাজেটটি প্রণয়ন করা হবে এবং এতে করোনা ব্যাধি থেকে মানুষের জীবন বাঁচাতে ভ্যাকসিন আমদানিতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের সর্বোচ্চ নির্দেশনা থাকবে। বাজেটে কর্মসংস্থান এবং ব্যবসা বান্ধব এটি করবার প্রচেষ্টা রয়েছে। কারণ হচ্ছে যে যেখানে বাজেট বক্তব্যের শিরোনামটাই হলো যে জীবন জীবিকার প্রাধান্য এবং আগামীর বাংলাদেশ। এই জীবন জীবিকার প্রাধান্য দিতে হলে ব্যবসা, সেটা ছোট বড় সকল ব্যবসাকে সচল রাখতে হবে। যদিও একটি বিষয় এ প্রসঙ্গে বলে রাখতে চাই, আমাদের যে মেগা প্রকল্পগুলো চলছিল সেগুলো কিন্তু এই কোভিডের মধ্যেও তার কর্মকাণ্ড চালিয়ে গেছে, এটি বন্ধ হয়নি। যে কারণে কর্মসংস্থান এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছে। আমি আরেকটু পেছনে যদি যেতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুকে 1972 সালে গণভবনে বিদেশি সাংবাদিকরা এই বাজেট প্রণয়নের আগ মুহূর্তে তাকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, তাকে প্রশ্ন করেছিল যে আপনার দেশে কিছুই নাই, পাকিস্তানিরা সবই ধ্বংস করে দিয়ে গেছে, তাহলে আপনি কিভাবে এই দেশকে ঘুরে দাঁড় করাবেন? বঙ্গবন্ধু বলেছিলেন আমার মাটি এবং মানুষ রয়েছে, আমি মাটি এবং মানুষকে দিয়েই এই দেশকে দাঁড় করাবো। এবং প্রথম যে বাজেট 72 থেকে 75 যে বাজেটটি ছিল সেখানে বঙ্গবন্ধু 11% বরাদ্দ এটি দুর্যোগকালীন সময়ের জন্য রেখেছিলেন এবং সেখানে বাঁধ নির্মাণ করেছিলেন। আমাদের বিভিন্ন সমুদ্র এলাকায় যে বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসে মানুষ মারা যেত, সেই জন্য 11% বরাদ্দ তখনই রেখে দিয়েছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সে নির্দেশিত পথে আজকের দিনে দাঁড়িয়েও এই কোভিড মোকাবেলা করে বাজেটকে বরাদ্দ রেখে মানুষের জীবন এবং জীবিকার সমন্বয়ে দেশকে এগিয়ে নেবার জন্য তিনি এই বাজেটের সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবেন, এটিতে কোনো সন্দেহ নাই। আমি আরেকটু খুশির সঙ্গে আনন্দের সঙ্গে বলতে চাই, রতন ভাইয়ের অনেক সময় সমালোচনাটাই হয়, প্রশংসা কিংবা ভালো কিছু বলতে বাধা আছে, এটা তাদের একটি নীতিতে নিয়ে গেছেন। সেই জন্যই যতটুকু আলোচনা করলেন একটি শব্দ দেশের ভালো দেখলেন না কিংবা সরকার কি ভালো করেছেন সেটি তারা দেখতে পান না। কিন্তু বিদেশি গণমাধ্যমগুলো, বিদেশি সংবাদ মাধ্যমগুলো, ব্যক্তিবর্গ, রাষ্ট্রপ্রধানরা সেটি নিয়ে রীতিমতো গবেষণা করছেন, দেখতে পাচ্ছেন। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই করোনা বিপর্যস্ত পৃথিবীতে 23টি দেশ ছাড়া বার্ষিক গড় প্রবৃদ্ধির হার কিন্তু প্রত্যেকটি পৃথিবীর প্রতিটি দেশের মাইনাসে ছিল এবং যে 23টি দেশের গড় প্রবৃদ্ধির হার প্লাসের মধ্যে ছিল তাতে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। তাহলে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের বড় বৃহৎ বাজেট এবং বাজেট কোন খাতে কি ব্যয় করলো, কিভাবে ব্যয় করলো, এগুলো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে দক্ষ মাঝি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি তার দূরদর্শিতায় বাংলাদেশকে সুচারুরূপে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়ে প্রত্যেকটি মানুষের যে অধিকার বা ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবার সেটি তিনি করেছেন। এবং ওই যে বললেন আপনারা যে অনেকের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ডিফারেন্স বললেন যে মাথাপিছু আয়ের সেটিও ভালোভাবে নিতে পারছেন না বা ব্যাখ্যা, আমি বলবো অপব্যাখ্যা দিলেন। আমি বলবো যে মাথাপিছু আয় নিয়ে আপনারা খুশি হতে না পারলেও আমি এই গতকালকেই দেখলাম যে ভারতের অর্থনীতিবিদ উনি শিশির চন্দ্র উনি বলেছেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক সূচকগুলো মাথাপিছু আয় বলেন, অন্যান্য ইন্ডিকেটর গুলো আছে, সোশ্যাল ইন্ডিকেটর আছে, এগুলোতে ভারতকে এবং পাকিস্তানকে বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছে এবং ভারত এটি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং বাংলাদেশের যদি এই অগ্রগতি থাকে তাহলে 2 বছরের মধ্যে বাংলাদেশ বৈদেশিক রিজার্ভ $70 বিলিয়ন উপনীত হবে। এবং বাংলাদেশের কাছ থেকে আপনার আরেকটি বিষয় আপনারা শুনেছেন যে শ্রীলঙ্কা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণ চেয়েছিলেন এবং সে $20,000 ঋণ চেয়েছিলেন এবং সেই ঋণ কিন্তু বাংলাদেশ 2% সুদে 2% ইন্টারেস্টে শ্রীলঙ্কাকে দিচ্ছে। তা আমাদের দেশটি এখন এই পর্যায়ে রয়েছে। এই টক শো গুলোতে আমরা আলোচনা সমালোচনা থাকবে, তবে অবশ্যই যেটি নিয়ে একটা বিরতি আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি দেশকে অবজ্ঞা করা হয়। দেশকে আমরা উঁচু জায়গায় ধরে রাখবার যে কার্পণ্য, সেটি আমাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত। আপনি অনেকগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমার একটা ছোট বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে এসে আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব রাজ্জাকুজ্জামান রতন, অপকিল অভিযোগ করলেন যে আপনারা আলোচনার সময় কেবল সরকারের সমালোচনাই করেন, অর্থনীতির যে ভালো দিকগুলো আছে সরকারের তা আপনাদের চোখে পড়ে না, এবং আপনারা বিষয়টিকে নীতির পর্যায়ে নিয়ে গেছেন। কি বলবেন? এই কথার সঙ্গে সম্পূর্ণ একমত। এটাই তো আমাদের নীতি। কারণ সরকারের যা দুর্বলতা সেটা যদি দেখিয়ে না দিয়ে সেটা ঘন্টার আড়ালে লুকিয়ে রাখি, সেটা হয়তো সরকারের পক্ষের লোকদের জন্য ভালো হতে পারে, কিন্তু দেশের জন্য এটা ভালো হবে না। আর সরকারের ভালো দেখার জন্য তো অপুদিরা আছেন, তারা তো যথেষ্ট পরিমাণ দেখছেন এবং জনগণও দেখছে যে তারা কিরকম ভালো আছেন। তা আমি একটু দুটো কথা বলতে চাই যে আমরা তো পৃথিবীতে এখন 3টা সর্বোচ্চ প্রবৃদ্ধিপ্রাপ্ত দেশের মধ্যে একটা, বাকি দুটো দেশের নাম কি আমরা জানি? বাকি দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে গায়ানা, দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, ঠিক আছে, দক্ষিণ সুদান। তাহলে কম্পিটিশন কার সঙ্গে করছে এটা দেখতে হবে। 1, 2 নম্বর হচ্ছে যে আমাদের এই বাজেটে আমরা কি কি চাই। গত বাজেটে দেখলাম যে আমাদের সিপিডি এবং সানেম 2 গবেষণা প্রতিষ্ঠানই বললেন যে 9 মাসে বাজেটের বাস্তবায়ন হয়েছে 42%, আর এডিপি বাস্তবায়ন হয়েছে 10%। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখানে বাজেটে যা বরাদ্দ হয়েছে তার মাত্র 31% বাস্তবায়ন হয়েছে। তাহলে এটাও একটু দেখতে হবে যে আমরা অনেক বড় এডিপি দেখাচ্ছি, অনেক বড় বাজেট দেখাচ্ছি, আসলে বাস্তবায়ন কতটুকু হচ্ছে। অর্থনীতি সমিতি তারা বললেন যে বাংলাদেশের 1% মানুষ হচ্ছে অতি ধনী। আবার এই করোনার আঘাতে আমাদের দরিদ্র মানে 22% থেকে এখন 42%, এবং কেউ কেউ বলছে 50% গিয়ে ঠিক আছে। আচ্ছা, এই মানুষগুলোকে বাঁচাবার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল গত বাজেটে এবং এবার কি নেওয়া হবে? আলোচনা তো আমাদের এগুলো হওয়া উচিত। প্রবৃদ্ধি কতটা হয়েছে, মাথাপিছু আয় কতটা বেড়েছে, এবং মাথার আয়টা কার পকেটে গেল, আমার মাথায় হিসেব আছে, পকেটে গেছে কার, এইটাও একটু আমাদের দেখতে হবে। আমাদের যে 6,82,00,000 শ্রমজীবী মানুষ, তাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে। এবং একটা দেখুন যে 1972 সালে আমরা 786 কোটি টাকার বাজেট করেছিলাম, এবার আমাদের বাজেট হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, এবং বাজেটের আয়তন বাড়ছে 763 গুণ। তাহলে এখন দেখুন তো, সবাই তো 72 সালের কথা নিয়েই অপুদের কথা বলেন, তাহলে তখন যে বাজেট ছিল তার চেয়ে 763 গুণ বড় বাজেট হচ্ছে। শিক্ষায় কি সেই পরিমাণ বরাদ্দ বাড়ছে? চিকিৎসায় কি সেই পরিমাণ বরাদ্দ বাড়ছে? আমাদের কর্মসংস্থানের জন্য সেই পরিমাণ বরাদ্দ কি হচ্ছে? তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? মাথাপিছু আয় যাচ্ছে কোথায়, বা বাজেটের টাকাটা যাচ্ছে কোথায়? আর 22 লক্ষ আমাদের কর্মপ্রত্যাশী যুবক প্রতি বছর আসে, এদের মধ্যে 8 থেকে 10 লক্ষ চলে যেতেন প্রবাসে। গত এই বাজেটে অর্থ বছরে আমরা দেখলাম 2.5 থেকে 3 লক্ষ গিয়েছে, আবার বিদেশ থেকে ফিরেও এসেছে 6 লক্ষ। তাহলে আমাদের তো কর্মসংস্থানের বিষয়টা একটু ভাবতে হবে না? আমরা কি শুধু ওই বাজেটের বড় বড় অঙ্ক দেখবো, না এই মানুষগুলোকে কিভাবে কাজে রাখা যায় সেই ব্যবস্থাটা আমরা দেখবো? 4.5 কোটি ছাত্রছাত্রী অপুদিত শিক্ষার সঙ্গে যুক্ত, এই যে 14 মাস ধরে তাদের শিক্ষা জীবনটা করোনার কারণে যে বিপর্যস্ত হলো, এদেরকে কিভাবে আমরা ক্ষতিটা পুষিয়ে দেবো? আমাদের 97% শিক্ষার্থী এবং ছাত্র হচ্ছে বেসরকারি খাতে, 3% হচ্ছে সরকারি খাতে। ফলে যারা নন এমপিও তাদের আসলে বেতন ভাতাটা কি হবে? আমাদের প্রাইভেট স্কুলগুলো সেগুলো কেমন করে চলবে? আমাদের 107টা পাবলিক মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেগুলো কি হবে? বাজেটে এগুলো আমরা একটু দেখতে চাই। আর একটা জিনিস দেখতে চাই আমরা, যে গত কয়েকদিন আগে সামান্য একটু ঝড়ের আঘাতে আমাদের কিভাবে উপকূল অঞ্চলটা 27টা উপজেলা তছনছ হয়ে গেল। 60-এর দশকের পরে বাংলাদেশে আর কোনো ভালো ভেরিবাদ হয় না। তাহলে আমাদের এত বাজেট হচ্ছে,
তাহলে আমাদের বাঁধগুলো কেন তৈরি হচ্ছে না? এবং আমাদের দুর্যোগ মন্ত্রী বললেন বাঁধগুলো কোনো কোনো ক্ষেত্রে জমির আলের মতন সরু হয়ে গেছে, যে কারণে জলোচ্ছ্বাস আসতে না আসতেই ভেঙে যাচ্ছে। জি, জনাব আজিজুজ্জামান রতন, আমি আরো একবার আপনার কাছে আসার চেষ্টা করব। জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, আপনি এই যে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থমন্ত্রী তো বলেছেন যে সব শ্রেণীর মানুষকে মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে। তার বক্তব্যের ভেতরে কিন্তু বাস্তবায়নের ইঙ্গিত স্পষ্ট, কি বলবেন? না, একটা জিনিস এই যে আমাদের একটু আগে জনাব রাজিকুজ্জামান রতন বলেছেন, ঠিকই বলছেন। আমাদের বাজেটগুলো আপনি যদি গত কয়েক বছরে দেখেন, আপনি দেখবেন যে 9 মাস 10 মাসে বাজেটের বাস্তবায়ন হয় 40%, 42%। তারপরে 1-2 মাসে সেটা বেড়ে যায়। উকিল যেটি বলছেন যে 80%, 90%, সেটা কিন্তু অর্ধেক ব্যয় হয় এই 2 মাসে। এই 2 মাসে যে তাড়াহুড়োর ব্যয়, এই ব্যয়টাতে আসলে প্রকৃতভাবে প্রকৃত মানুষের জন্য, দেশের জন্য সেটি কতটুকু সুফল নিয়ে আসে, না কিছু মানুষের জন্য সেটি বেশি সুফল নিয়ে আসে, সেটিও কিন্তু একটু গবেষণার বিষয় রয়েছে। এবং আরেকটি জিনিস যেটি আমাদের আগের আলোচক যেটি বলছেন, যে আপনি যেটি বললেন যে জীবন জীবিকার, আসলে এটি ঠিক যে গত বছরের করোনাকাল এর বাজেট, এবারও করোনাকালের বাজেট, এবং সারা পৃথিবীর মতো আমাদের দেশকেও করোনার মধ্যে মানুষের জীবন এবং জীবিকা মিলিয়ে এই বাজেট বরাদ্দ করা হচ্ছে। কিন্তু এই বাজেটে আপনি যে বরাদ্দটা করছেন, আপনি যে প্রণোদনাগুলো দিচ্ছেন, সেই প্রণোদনা আপনি মূলত শিল্প এবং গার্মেন্টস বেস যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের শ্রমজীবী মানুষের 40%-এর উপরে কিন্তু কৃষি শ্রমিক। আপনি তাদের জন্য কি করছেন, সেটি একটি প্রশ্ন। আপনি আমাদের এই যে প্রান্তিক যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা কিন্তু এই করোনার আঘাতে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু তাদের একবারে সর্বশান্ত অবস্থা হয়ে যাচ্ছে। তাদের জন্য আমাদের প্রণোদনা কি সঠিকভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা বাজেটে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজেটে সেই প্রান্তিক মানুষদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সেই প্রণোদনা পৌঁছে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই বাজেটে এই করোনা কালে আমাদের যেটা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, সেটা হচ্ছে আমাদের শিক্ষা, এবং সেটা হচ্ছে আমাদের কৃষি। আপনি দেখবেন কৃষি কিন্তু এই 2টি বছর, এই করোনার গত বছর, এই বছর 2 বছরই আমাদের কৃষকরা কিন্তু আমাদের খাদ্য ভান্ডারের প্রচুর উৎপাদন দিয়েছে। আমার এলাকায় সুনামগঞ্জ জেলায় 9 লক্ষ মেট্রিক টনের উপরে ধান উৎপাদন হয়েছে এই বছর। কাজেই এদেরকে আপনার এটাই নিয়ে আসতে হবে। এবং স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ, আমরা কিন্তু বারবার বলি স্বাস্থ্য খাতে এই করোনার মধ্যে বরাদ্দ দিতে হবে, এবং সেই বরাদ্দ কিন্তু গত বাজেটেও বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সেই বরাদ্দটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বিষয়। যেমন আমরা গত বছরই বলা হচ্ছিল যে স্বাস্থ্য খাতের যে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই বাজেট দিয়ে এই 1 বছরের ভিতরে জেলার সমস্ত 250 শয্যার হাসপাতালগুলো, এগুলোতে আইসিইউ, 10 শয্যার আইসিইউ, সিসিইউ এগুলো নির্মাণ করা হবে, আপনার অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হবে। কিন্তু দেশের সব জেলাতে কি আমরা 1 বছরে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করতে পেরেছি? আমরা কি আইসিইউ সিসিইউ নিশ্চিত করতে পেরেছি? পারি নাই। বরঞ্চ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একটা অবস্থায় গিয়েছে, সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, রবীন্দ্রনাথের সময়কালে যে ভারতে কলকাতায় প্লেগ হয়েছিল, তিনি সেই প্লেগের সময় তিনি হাসপাতালে নির্মাণের উদ্যোগের সাথে জড়িত হয়েছিলেন, এবং তিনি একটি কথার মধ্যে বলেছিলেন যে আমাদের আর সময় নেই, দেশের মজ্জার ভেতরে আমাদের মূল বেদিটা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেই একটা অসুস্থ এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আমাদের হাতে সময় নেই। জনাব রবিউল আলম, অপু উকিলের কথা ধরেই আপনার কাছে যেতে চাই যে সরকার বিরোধিতা করতে গিয়ে বিএনপি সরকারের ভালো দিকগুলো দেখে না। অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। দিচ্ছে এই করোনার মধ্যেও আপনার এই যে মানুষে কিন্তু অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, এই করোনার মধ্যেও আপনার 10,000 কোটি অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব রবিউল আলম, বলুন। হ্যাঁ, রতন ভাই অনেকগুলি বিষয় তুলে নিয়ে এসেছে, ওটা রিপিট আমি করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের বাজেট যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে জনগণের কাছ থেকে প্রত্যেকটি ধাপে অধিকারে ভ্যাট এবং ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং মন্ত্রণালয় ভিত্তিক যে বরাদ্দগুলি দেওয়া হচ্ছে সেখানে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, যার ফলে জনগণ ওই
সুফলটা পাচ্ছে না। আবার আপনি এডিপি বাস্তবায়ন করবার জন্য দেশের অভ্যন্তরীণ থেকে এবং বৈদেশিক সহায়তা যেটা নিচ্ছেন, ঋণ নিচ্ছেন, সেই ঋণের টাকাও কিন্তু জনগণের কাঁধে এসে পড়ছে, অর্থাৎ ছাপানিং জনগণ করছে, সুফল কিন্তু তারা পাচ্ছে না, তাই না? এখন ধরুন জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আপনি ব্যক্তি আয়ের কর মুক্তি যদি আপনাকে দিতে হয়, সেটা 3.5 লাখ টাকা ছিল গত বাজেটে, এই বাজেটে 5 লাখ টাকা করলে ভালো হতো, কারণ জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, সরকার কিন্তু সেখানে কর্তব্য করিনি বা করছে না। আবার আপনি দেখবেন যে আমাদের ক্রয় প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা নেই, আমাদের প্রকল্পের ব্যয় অনেক নির্ধারণ করা হচ্ছে, প্রকল্প ব্যয়ের সক্ষমতা নেই। আবার আপনি দেখবেন যে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলি গুরুত্ব কম, কিন্তু উন্নয়নের নামে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যেহেতু আমরা ঋণ নির্ভর এডিপি করছি, বৈদেশিক ঋণ নেব, আভ্যন্তরীণ থেকে ঋণ নেব, অতএব যে সমস্ত প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি রেখে বাকি কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলি বাদ দিলে আমার মনে হয় যে ঘাটতি মেটানো সম্ভব হবে এবং বাজেটের অর্থ সদ্ব্যবহার করা যাবে। অপু দিয়ে একটা কথা বলছিলেন যে আমরা শ্রীলঙ্কাকে ঋণ দিচ্ছি, সরকার খুব সস্তা রাজনীতি করে। আরে ভাই, আপনি 2 লাখ কোটি টাকার এডিপি রেখেছেন সম্পূর্ণ বৈদেশিক ঋণ নির্ভর, আপনি আবার অল্প কিছু টাকা শ্রীলঙ্কাকে লোন দিয়ে আপনি আবার লোন দাতা সস্তা চাচ্ছেন। এই যে সস্তা রাজনীতি, বাজেটটাকে বড় করে মানুষকে দেখানো, যার মধ্যে এক ধরনের প্রতারণা রয়েছে, আবার বিদেশে থেকে লোন নিচ্ছেন অধিক হারে, অধিক সংখ্যায়, অনেক টাকা, আবার অন্য একটা দেশকে কিছু টাকা দিয়ে আবার ঋণদাতা সাজার, এই যে সস্তা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। আর আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই, যেমন দেখেন এর আগে কোন সরকার রিজার্ভের এগেইনস্টে লোন নেয়নি, সরকার দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর থেকে সব টাকা নিয়ে নিয়েছে, আবার রিজার্ভের এগেইনস্টে লোন নিচ্ছে, আবার তারা বড় ঘাটতি বাজেট দিচ্ছে, অর্থাৎ তাদের পার্লামেন্টে জবাবদিহিতার অভাব রয়েছে এবং সব শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রীয় সেবার থেকে বঞ্চিত করছে, সেখানে জবাবদিহিতা নাই বিধায় সস্তা রাজনীতি করার চেষ্টা করছে এই বাজেটের মাধ্যমে। যার ফলে এই বাজেট জনকল্যাণ নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস নেই এবং এই বাজেটে জনগণ কোনো সুফল পাবে সে আশাও জনগণের মধ্যে নেই। অনেক ধন্যবাদ। উপকূলের কাছে যাচ্ছি। জনাব রবিউল আলম অভিযোগ করেছেন যে সাফার করছে জনগণ, সুফল পাচ্ছে আওয়ামী লীগ। কি বলবেন উপকূল? রবিউল ভাই তো ভুলে গেছেন যে 91-এ যখন বিএনপি ক্ষমতা এলো, তখন তৎকালীন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান, তিনি বাজেট প্রণয়নের আগে উনি বলতেন যে উনি বসে থাকতেন ইউরোপীয় ইউনিয়নে গিয়ে, সেখানে গিয়ে উনি যেই ঋণটা পেতেন সেই ঋণ নিয়ে এসে তারপরে বাজেটের ঘোষণা দিতেন যে এই বাজেটের পরিমাণ এটি নিয়ে বাজেটে আলোচনা হোক। এটা ছিল আমাদের বাংলাদেশের অবস্থা। তো উনি সেই অবস্থা ভুলে গিয়ে আজকে শুধু বারবার বলছেন সস্তা বাজেট, কি বড় বাজেট, এগুলো না বলে অহংকার করে বলেন যে আমাদের আকাশসম বাজেট, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উন্নয়নের করার জন্য আমাদের এই মহা বাজেট বাংলাদেশকে এগিয়ে নেবে সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পানে। সেটি নিয়ে আপনি গর্ব না করলে আপনার আগামী প্রজন্ম দেখবেন তারা মাথা উঁচু করে বলবে যে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি অনন্য ভূমিকায় উপনীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায়। বাজেট বাস্তবায়ন নিয়ে, মানে বরাদ্দ বাস্তবায়ন নিয়ে কথা থাকতেই পারে, আলোচনা সমালোচনা হতেই পারে সেটিতে, এবং এই বরাদ্দ বাজেটের যে বরাদ্দ হবে সেগুলো নিয়ে যেন দুর্নীতি মুক্ত হয় সে আলোচনা হতেই পারে, আমি সে প্রসঙ্গ আপনাদের সাথেও একমত। কিন্তু সস্তা রাজনীতি আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা করে না, এবং সেটি যদি করতো তাহলে দেখেন এই যে আপনি প্রথমে বললেন না ছাতা টাকা কালো প্রসঙ্গটা, রবিউল ভাই আপনি ভুলেই গেলেন, আপনি একদম ভুলে গেছেন পুরাটাই যে বেগম খালেদা জিয়া তিনি এই নীতি গ্রহণ করে বাজেটে, তারপর তিনি নিজেই কিন্তু সাদা টাকা কালো করার পক্ষে ছিলেন, করেছেন নিজের টাকা। অতীতে ভাবে ভুলে গেলে তো হবে না, বিভিন্ন কারণে, সময় আমাকে উনি দেবেন না, এখন আমি ব্যাখ্যা দিতে পারি কি কারণে এই সাদা টাকা কালো করবার বিষয়গুলো এখানে বিবেচনায় আনে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি বিষয় হলো আমি বলবো যে আপনি রতন ভাই যে কথাটি বললেন আমি খুবই কষ্ট পেলাম, আপনি একটি উপমা তুলে ধরলেন যে আমি যখন বললাম যে প্রবৃদ্ধির ক্ষেত্রে এই করোনাকালীন সময়ে বিশ্বের সমস্ত দেশগুলো তারা অর্থনীতি মাইনাসে আছে, 22টি দেশ প্লাসে আছে, তার মধ্যে বিশ্বে তৃতীয় এবং দক্ষিণ এশিয়া প্রথম বাংলাদেশ, এবং দুটি দেশ যেটি আপনি উদাহরণে তুললেন যে কঙ্গো, মানে আপনি
তাদেরকে তাচ্ছিল্যের সঙ্গে বললেন যে দক্ষিণ সুদান এই সমস্ত দেশগুলো প্রথম সারিতে আছে, সেই সঙ্গে বাংলাদেশ আছে। এই উপমাটি তুলে না ধরে আপনি যদি আরেকটু মানে বিস্তারিত ভাবে দেখতেন যে বাংলাদেশের অর্থনীতিকে জো বাইডেন গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন। আমি এই প্রসঙ্গটি আনলাম এই কারণে, আপনি বড় দেশগুলোর উদাহরণ চাচ্ছেন বাংলাদেশের কম্পিটিশনে, সেজন্য আমি আমেরিকার রাষ্ট্রপ্রধানের কথা বলছি। তিনি কি বলেছেন যে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং আগামী 50 বছর এবং তারপরও বাংলাদেশের সাথে কাজ করবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই যে উনি বলেছেন সে কথাটিও আপনার খেয়াল করতে হবে। ছোট দেশ বড় দেশ হয়তো ওই দেশগুলো এগিয়ে গিয়েছে, তাচ্ছিল্যের সঙ্গে দেখলে হবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন এই কোভিড মোকাবেলায় প্রধানমন্ত্রীর যে দূরদর্শিতা, বাংলাদেশকে এগিয়ে নেবার যে দূরদর্শিতা, তিনি বাংলাদেশকে বলেছেন অনুকরণীয়, বাংলাদেশ থেকে শিক্ষণীয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন যে বাংলাদেশ যা করছে, এই দেশটি যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিচ্ছে সেটি থেকেও ভারতের শিক্ষণীয় রয়েছে। আপনার কাছে আমি বড় দেশগুলোর মানে এক্সাম্পল গুলো তুলে ধরলাম। এভাবে ছোট দৃষ্টিকোণ থেকে দেখলে তো হবে না, আপনার জন্য 38 সেকেন্ড আছে, হবে না। আরেকটি বিষয় আমি কি সময় দিচ্ছেন না? না মানে আমরা অনুষ্ঠানের শেষ দিকে দিচ্ছি, আরো 30 সেকেন্ড আছে, তারপর আমরা শেষ করব। বাজেট এখনো পার্লামেন্টে উপস্থাপন করেননি মাননীয় অর্থমন্ত্রী, এবং আমি নিশ্চিত আমি এই প্রসঙ্গে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে এই যে যুদ্ধাহত যে মানুষগুলো ছিল তাদের চিকিৎসার জন্য তারা কিন্তু চিকিৎসা ব্যবস্থা আমাদের আর সময় নিয়ে আমাদের হাতে সবাইকে অনেক ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন। অপকিল, আমরা বিদায় নিচ্ছি, আমাদের হাতে আর সময় নেই। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।